দক্ষিণ এশিয়ার ৩ প্রতিবেশী দেশে কয়েক বছরের ব্যবধানে সরকার পতনের ঘটনা ঘটেছে। প্রায় একই ধাঁচের আন্দোলনে এসব দেশে সরকারের পতন ঘটেছে। ছাত্র জনতার ক্ষোভ থেকে রাজপথে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং শেষ পর্যন্ত ক্ষমতাসীন দলের পতন। এবার সেই তালিকায় যোগ হয়েছে নেপাল। ভারতের একেবারে নিকটতম এই প্রতিবেশী দেশে সরকার পতনের ঘটনা এবার দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে দিল্লির। দর্শক, বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণের আজকের পর্বে দক্ষিণ এশিয়ার ৩ প্রতিবেশী দেশে সরকার পতন ও ভারতের উদ্বেগ সংক্রান্ত বিষয় নিয়ে বিশ্লেষণে থাকছি আমি জাকির হোসাইন। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভে অন্তত ২০ জন নিহত হওয়ার পর দেশ জুড়ে জরুরি অবস্থা জারি হয়। রাস্তায় নামানো হয় সেনাবাহিনী। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন ও কয়েকজন নেতার বাড়িঘরে হামলা চালায়। এরপরই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ওলি। অনেকে বলছেন কাঠমান্ডুর এই দৃশ্য ২০২২ সালের শ্রীলঙ্কা এবং গত বছরের বাংলাদেশের গণ অভ্যুত্থানের পুনরাবৃত্তি। নেপালের সঙ্গে ভারতের ৫টি রাজ্য উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গের প্রায় ১,৭৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্তের ওপারেই যে অশান্তি চলছে তাতে দিল্লি স্বাভাবিকভাবেই আতঙ্কিত। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, নেপালে প্রাণহানি হৃদয় বিদারক, বহু তরুণের মৃত্যু আমাকে মর্মাহত করেছে। নেপালের স্থিতিশীলতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরদিনই মোদী জরুরি নিরাপত্তা বৈঠক ডেকে পরিস্থিতি পর্যালোচনা করেন। বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কার বিদ্রোহের সময় যেভাবে ভারত অপ্রস্তুত ছিল, এবারও তারা একইভাবে বিস্মিত হয়েছে, কারণ ওলির দিল্লি সফরের কথা ছিল কয়েকদিনের মধ্যেই। নেপাল শুধু ভৌগোলিক কারণে নয়, রাজনৈতিক ও সামাজিক সম্পর্কের কারণেও ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে প্রায় ৩৫ লাখ নেপালি বসবাস বা কাজে যুক্ত আছেন। দুই দেশের মধ্যে অবাধ যাতায়াত রয়েছে, পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হয় না। এর পাশাপাশি ভারতের সেনাবাহিনীতে বর্তমানে প্রায় ৩২,০০০ গুর্খা সেনা কর্মরত। নেপালের তীর্থস্থানগুলোতেও প্রতি বছর গমন করেন হাজার হাজার ভারতীয় ভক্ত। এছাড়াও দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $৮.৫ বিলিয়ন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতা বিবিসিকে বলেন, নেপালের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের পশ্চিমাঞ্চল নেপালের ওপারেই অবস্থিত। নেপাল হয়ে সরাসরি ইন্দো গাঙ্গেয় সমভূমিতে পৌঁছানো সম্ভব। নেপালের ৩টি প্রধান দল, ওলির নেতৃত্বাধীন সিপিএন, শের বাহাদুর দেউবার নেপালি কংগ্রেস এবং পুষ্পকমল দাহালের মাওবাদী কেন্দ্র, তিনটির সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু এবারকারের আন্দোলনে তরুণরা ৩ দলকেই দায়ী করছে। ফলে ভারতের জন্য নতুন সরকার গঠনের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়বে। ভারত নেপাল সম্পর্কে অতীতেও টানাপোড়েন ছিল। ২০১৯ সালে ভারত নতুন মানচিত্র প্রকাশ করে, যেখানে নেপালের দাবিকৃত কিছু অঞ্চল অন্তর্ভুক্ত করে। নেপালও পাল্টা নিজেদের মানচিত্র প্রকাশ করে। সম্প্রতি ভারত, চীন উভয়ই নেপালের দাবিকৃত লিপুলেখ পাসকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে সম্মত হয়েছে। গত মাসে চীন সফরে গিয়ে ওলি প্রকাশ্যে এর বিরোধিতা করেছিলেন। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এখনও কাটেনি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির যোগাযোগ সীমিত। ফলে নেপালেও ভারত অতি সতর্ক কূটনীতি চালাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঙ্গীতা থাপলিয়াল বলেন, ভারত কোনোভাবেই নেপালে আরেকটি বাংলাদেশ পরিস্থিতি দেখতে চাইবে না। তাই তাদের তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে বৃত্তি, ফেলোশিপ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো দরকার। বিশ্লেষকরা বলছেন, সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সুযোগ নষ্ট হচ্ছে, আর এর সুযোগ নিচ্ছে চীন। ভারত যদি আঞ্চলিক শক্তি হিসেবে টিকে থাকতে চায়, তবে প্রতিবেশী দেশগুলোর অস্থিরতা মোকাবিলায় আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপাল ৩ প্রতিবেশী দেশেই অভ্যুত্থানে সরকার পতন হয়েছে। ভারতের জন্য বিষয়টি শুধু কূটনৈতিক নয়, উদ্বেগজনিত উদ্বেগও বটে। তাই দিল্লির জন্য এখন সবচেয়ে বড় কাজ হলো নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক মজবুত করা এবং সীমান্তবর্তী জনগোষ্ঠীর আস্থা ধরে রাখা। না হলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব ক্রমেই ক্ষয় হতে পারে।
দর্শক, এই ছিল আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণের আজকের পর্ব। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।